আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৬ শতাধিক মানুষ নিহত। তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি, মন্তব্য ফখরুলের। জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই বললেন নাহিদ। হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার। হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের। মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতলেন সিয়াটল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে নিহত হয়েছেন ৬২২ জন, আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। রোববার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এরপর থেকে অন্তত আরও ৩টি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। আফগানিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, কুনার প্রদেশের নুরগাল, সাওকি, ওয়াটপুল, মানগি এবং চাপাদারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। তিনি বলেন, হতাহতের সংখ্যা চূড়ান্ত নয়, কারণ কর্মকর্তারা এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। তবে ভূমিধসের রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তালেবান সরকার বলছে, শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আফগান সরকার। ২০২২ সালে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ১,০০০ মানুষের মৃত্যু হয়। ওই সময়ে ভয়াবহ ভূমিধসের ফলে উদ্ধার তৎপরতা চালাতে ব্যাপক বেগ পেতে হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে জেগে উঠেছে। এবার তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একদলীয় শাসক ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দীর্ঘ ১.৫ যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি। দীর্ঘ ৪.৫ দশকেরও বেশি সময় রাজনৈতিক পথ চলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত ১.৫ যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। অবশেষে ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশে নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি। ৫ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক ঘটনা। এছাড়া সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। এই সময় ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য নূরের ওপর এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই
বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, যেটা উদ্বেগের। সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা। গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল। এর আগে গত মঙ্গলবার রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এনসিপির প্রতিনিধি দল। নাহিদ ইসলামের নেতৃত্বে এ দলে ছিলেন সার্জিস আলম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন নামে একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। রোববার রাতে গুলশান থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত 27 আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের রুমটি নেন। কিন্তু গত দুদিন ধরে ওই ব্যক্তি কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে মেডিকেল টিম সহ একটি টিম আসে এবং পুলিশের একটি টিম যায়। গিয়ে সেখানে দেখতে পায় জ্যাকসন নামের ওই ব্যক্তি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। ওসি জানায়, তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন। রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের গাজা সিটিতে বিমান হামলায় আবু উবায়দা নিহত হন। নির্ভুলভাবে এ কাজ সম্পূর্ণ করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদকে অভিনন্দন জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সংগঠনটি এর আগে শুধু জানিয়েছে, গাজা নগরীর একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আবু উবায়দা হামাসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। প্রায় 2 দশক ধরে ফিলিস্তিনি গোষ্ঠীর সামরিক শাখা ইজ আল দিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মুখোশ পরে রেকর্ড করার বক্তব্য প্রচারের জন্য পরিচিত হয়ে ওঠেন উবায়দা। এসব বক্তব্যে তিনি যুদ্ধক্ষেত্রে সবশেষ তথ্য প্রদান করতেন। গত 20 বছরে ইসরায়েল তাকে হত্যার বেশ কয়েকটি চেষ্টা করেছে। বর্তমান যুদ্ধের সময় কমপক্ষে 2 বার তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। 2024 সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাকে হামাসের তথ্য যুদ্ধের প্রধান হিসেবে অভিহিত করে। মার্কিন তথ্য বিভাগ জানিয়েছে, তিনি আল কাসেম ব্রিগেডের সাইবার প্রবাহ বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন। এবার খেলার খবর। লিগস কাপের ফাইনালে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে সিয়াটল। সোমবার বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে মেগা ফাইনালে মুখোমুখি হয় 2 দল। ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসাব সব ক্ষেত্রেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় শিরোপা জেতা হলো না LM10 বাহিনীর। এর মূল কারণ হলো অন টার্গেটে একটিও শট নিতে না পারা। সবশেষ 3 ম্যাচেই অপরাজিত থাকায় মায়ামির স্বপ্ন ছিল প্রাণবন্ত। তবে খেলায় 26 মিনিটেই তাদের সেই স্বপ্ন ধূসর হতে শুরু করে। গোল করে সিয়াটলকে এগিয়ে দেন ডি রোসারিও। বক্সের বাইরে থেকে সতীর্থদের তুলে দেওয়া বলে হেড দিয়ে গোল করেন তিনি। 1-0 লিড নিয়ে বিরতিতে যায় সিয়াটল। বিরতির পরপরই অবশ্য সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল মায়ামি। ডি বক্সের ভেতরে মেসির সামনে ছিলেন কেবল গোলরক্ষক। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন লিও। ম্যাচের 84তম মিনিটে ইয়ানিক ব্রাইট ডি বক্সের ভেতরে ফাউল করলে প্লান্টি পায় সিয়াটল। গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স রোডল্যান্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার 1 মিনিট আগে আরও একটি গোল করে মায়ামির কফিনে শেষ পেরেক মারেন পল রথরক। 3-0 ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে সিয়াটল। এই হারে মেসির 47তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। সবশেষ 2024 সালে ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন লিও।
প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।